যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তারপরে হাদির খুনিদের ফেরত দিতে হবে। মানে বাংলাদেশের বোধহয় রায় দিয়ে ফেলছে যে ভারতের 5টা লোক এসে এখানে খুন করে গেছিল, তাদের নামটা জানে, এটা ভারত তাদের আদালতে প্রমাণ হয়ে গেছে, ভাবখানা এরকম, তাই না? তো এগুলো তাদের দিতে হবে। এগুলো আমরা ফটোকার্ডে পেয়েছি, সরকার বলেছে কিনা আমরা শুনি নাই। সরকার বিবৃতি দিয়েছে, তাদের আগ্রহ আছে, ভারতে আগ্রহ এখন কম দেখাচ্ছে। সরকারি বিবৃতি কিন্তু এইটা, মানে উদ্দুরপিন্ডি পুতুর ঘরে চাপিয়ে দিয়েছে। তবে এটা ফলাফল কিন্তু উল্টা হবে। ভারত কিন্তু জানে যে তারেক রহমান 10 ট্রাক অস্ত্র মামলার আসামি। ভারত কিন্তু জানে যে আগামীতেও আরো 10 ট্রাকের জায়গায় 20 ট্রাক, 30 ট্রাক, 50 ট্রাক, 100 ট্রাক পাঠাবে, সেটাও তারা জানে। এটাও জানে যে তারেক রহমান জামাতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সাব স্টেশন বানাই ফেলছে, এটা জানে। এবং এটাও জানে যে তারা এখন তুরস্কের সাব সেন্টার বানাই ফেলছে, এটাও ভারত জানে। জানার পরেও ভারত চুপচাপ, স্বাভাবিক, এটা ভারতের কৌশল। তবে শেষ এখনো না হয়ে জানে, আমরা অপেক্ষা করি। বিষয়টা এরকম হবে, এমন হইতে পারে যে গাথা জল খাবে, একটু ঘোলা করে খাবে। তবে গেলে আপদে, যাওয়াটা তার জন্য আপদ, কিন্তু না গেলে কিন্তু তারেক রহমান এবং বিএনপি এমনকি বাংলাদেশ বিপদে পড়বে, নিশ্চিত থাকে। না, এখানে আপনি যেটি কথা শুরুতে যেটি বললেন এবং যেটি আমিও বলি এবং যেটি নিয়ে আমি একটি একেবারে পুরোপুরি বড় একটি ভিডিও বানিয়েছি 10-12 মিনিটের, সেটি হচ্ছে তারেক রহমান যে ব্যক্তিটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছেন বা সেজে আছেন, তিনি সম্পূর্ণ অরাজনৈতিক একজন ব্যক্তি, যার রাজনীতির কোনো ইতিহাস আপনিও খুঁজে পাবেন না, আমিও খুঁজে পাবো না। একজন প্রধানমন্ত্রী আর একটা দেশে যাবেন কি যাবেন না, এটা নিয়ে যে গড়িমসি এক। দ্বিতীয়ত হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বিবৃতি, কোনো উত্তর কিন্তু আমরা পাইনি, পরিষ্কার কোনো বিবৃতি পাইনি, পরিষ্কার কোনো বিবৃতি পাইনি। আপনার কি মনে হয় যে এটি ঘটার পেছনের একটি অন্যতম বড় কারণ যে তারেক রহমান একজন অরাজনৈতিক ব্যক্তি বলে? মানে যেমন আমরা একটি দুষ্ট লোকেরা একটি কথা বলে থাকে, সেই দুষ্ট লোকদের তালিকায় অনেকে দেখছি আমারও নাম উঠায়। সেটি হচ্ছে যে ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আসলে জামায়াত ইসলামের। যদি আমরা এভাবে একটু ইয়া করি, জামায়াত ইসলাম সবসময় যে ভিতরে ভিতরে কিন্তু মানে এর মধ্যে অলরেডি ভারতের সাথে তাদের বা আসা যাওয়ার কিছু গল্পর কথা আমরা শুনছি জামায়াত ইসলামের। এবং আমার মনে হয় যে আমার মনে হওয়া, আপনি যদি আমার মনে হওয়ার সাথে একমত হন, না হতে পারেন, একমত দ্বিমত হওয়ার তো আসলে সুযোগ আমাদের মধ্যে সবসময় থাকে। যেটি বিষয় সেটি হচ্ছে, আমার যেটা মনে হয় যে তারেক রহমান যদি একজন রাজনৈতিক ব্যক্তি হতেন তাহলে তার আচরণটা এরকম হতো না। এবং জামাত যদি আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে জামায়াত ইসলামী থাকতো বা জামায়াত ইসলামের কোন নেতা থাকতো, তাহলে কি এটি হতো বলে আপনার মনে হয়? দুটি প্রশ্ন কিন্তু আমি করেছি। তারেক রহমান যদি রাজনৈতিক ব্যক্তি হতেন তাইলে কি আসলে এই ধরনের কানা ঘুষা কথাবার্তা বা এগুলো কি হতো কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো গিয়ে জামায়াত ইসলাম যদি আজকে রাষ্ট্র ক্ষমতায়, যদি জামায়াত ইসলামের কেউ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন, তাহলে কি আসলে এই কানা ঘুষা শোনা যেত কিনা বা এই জাতীয় বিষয়ের কোনো সম্ভাবনা থাকতো কিনা? এই বিষয়ে আমরা আসলে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে আবারও। আপনি খুবই গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন আমার করেছেন। এবং সুপ্রিয় দর্শক, যদি এটা জামাত ক্ষমতায় থাকতো আর এই প্রস্তাব দিত, জামাত এই প্রস্তাবটা সাথে সাথে লুফে নিত, মানে সাথে সাথে, মানে ক্যাশটা দেওয়ার সাথে সাথে জামাত এটা লুফে নিত। তার একটা উদাহরণ দেই, রোহিঙ্গা প্রসঙ্গে যখন প্রচুর সারা পৃথিবীতে বাংলাদেশের রোহিঙ্গা যখন ঢুকে গেল, এই যে আওয়ামী লীগ সরকারের সময় যে পালে পালে রোহিঙ্গা ঢুকাইলো লাখে লাখে, আপনারা কি জানেন যে জামাতের সেক্রেটারি, জামাতের নেতারা প্রথম গিয়েছিল ভারতে? শুধু জামাত যায়নি, বিএনপির মির্জা ফখরুল সাহেব ভারত গিয়েছিলেন, এবং শুধু ভারত যাননি, তারা 2 জনে বার্মাতেও গিয়েছিল। মানুষ এখন এগুলো ভুলে গেছে। অদ্ভুত ব্যাপার, এগুলো অন রেকর্ড। এটা এমন না যে এটা আমি অন রেকর্ড এগুলো। তো তারেক রহমানকে আপনি যেটা বলেন, জামাত, প্রথম প্রশ্নের উত্তর হলো যে জামাত যদি এই সুযোগ পেত, জামাত এটাকে শুকরানা দিবস পালন করত এবং এর পক্ষে একটা ফতোয়া দিয়ে ফেলতো। যেমন মনে করেন, যেমন জামাত বলেছে না যে, যেমন হামাসের এখন কি বলে যে ফিলিস্তিনি মুসলমানের স্বার্থে তারা এখন অস্ত্র পরিত্যাগ করতেছে। আগে কোন কচু ডাকল্লা তাহলে অস্ত্র ধরছিল আগে, কেন এখন যদি তুমি অস্ত্র সমর্পণ করো? ওরকম একটা ফতোয়া দিয়ে বসে। জামাতে তো ফতোয়ার অভাব নাই। তাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম, আপনার আমার ভাস্কর্য হারাম, কিন্তু ওই রিক্সালার ভাস্কর্য হারাম, তারপরে ভাবির পোলাদের ভাস্কর্য হারাম, কোনো সমস্যা নেই, ফতোয়া পাল্টে দেয় মৌলবীদের জন্য। তারপর আপনার ইসলামে নারী নেতৃত্ব হারাম,
কিন্তু তাদের এখন ওই কি মারা দিয়া মমতা অথুক্য মারা দিয়া নাকি মার দিয়া ট্রফি নাকি কি যেন নাম মারা দিয়ে ট্রফি, বয়স হয়ে গেছে তো নামটা বিকৃত হয়েছে, আমি দুঃখিত। তো ওই যে তো এই তারা এখন তারা নারী নেতৃত্বে এসে গেছে। তারপর আবার শুধু তাই না, প্রথমে বললো কি যে তারা ইসলামী আইন কায়েম করার জন্য, শরিয়া কায়েম করার জন্য তারা ইসলামী আন্দোলন করতেছে এবং তারা মুমিন মুসলমান হোক, তারা পাক্কা। এখন দেখি আমরা কৃষ্ণ নন্দীকেও তারা নমিনেশন দেয় ইসলাম কায়েমের জন্য। আগামীতে যদি কোনো ইহুদিরা যে নবীর আইন প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের দ্বারস্থ হতে হলো। কৃষ্ণের দ্বারস্থ শুধু তাই না, যে কি হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তোর স্লোগান। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাড়ি পাল্লা মালিক তুমি আল্লাহ, তারপরে হয়ে গেল হরে কৃষ্ণ হরি বল দাড়ি পাল্লা টেনে তোল। বাহ, কি মচৎকার না? তো এরা একদম ফতোয়া পাল্টাই ফেলতো। তবে আমি এটা আবার একমত যে আমার আবারও বলতেছি, আমার দেশের স্বার্থে, অর্থাৎ দেশের যদি লাভ হয় ভারতের সাথে শত্রুতা করলে আমি বলতাম করেন, কিন্তু ভারতের সাথে শত্রুতা করতে আপনি লাভ করতে পারতেছেন না। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে পাকিস্তানের সাথে যদি সম্পর্ক করলে বাংলাদেশে লাভ হবে, করেন, আমি ওয়েলকাম জানাবো, আমার দেশের স্বার্থে আমি কাজ করব। কিন্তু আমার ওই যে আমি ক্ষমা করে দেব, কিন্তু বাস্টারটার নাম মনে রাখবো। আপনি পাকিস্তানের সম্পর্ক করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পাকিস্তানের সম্পর্কে কি লাভ হয়েছে? ভারতের সাথে যদি তাহলে এখন বন্ধুত্ব করলে দেখেন, যেখানে আমার যার সাথে বন্ধুত্ব করলে আমার লাভ, তার সাথে আপনি ফাতরামি করতেছেন, আর যার সাথে শত্রুতা করলে লাভ, তার সাথে গিয়ে আপনি বন্ধুত্ব করতেছেন। এই আর কি ছাড়া কিছু না। ভারত ছাড়া আমরা এক কদম লড়তে পারতেছি না, কিন্তু সকল ফাতরামি করতেছি ভারত নিয়ে। বলি কি, ভারত যদি, আমি বারবার বলে আসছি যে ভারত যদি নিরীহ প্রতিবেশী না হইতো তাহলে কি উপায় হইতো? যেমন ধরেন, আমি নাম বলতে চাই না, আমরা সবাই জানি নামটা আপনি বলবেন না সঙ্গত কারণেই, কারণ আমরা তাকে মার্কেটে আনতে চাই না এবং তার নিয়ে আমরা ভাবিও না, তবু বলি। যেমন আমাদের বাংলাদেশের সকল মুক্ত চিন্তকদের বিরুদ্ধে একজন লোক লেগেছে, আমরা সবাই তার নাম জানি, কিন্তু আমরা তার সম্পর্কে কিছু বলতেছি না, কিছুই বলতেছি না তারে। কারণ কি, এখন সে যদি আমাদের এটা দুর্বলতা মনে করে তাহলে সে নির্বোধ না? নিঃসন্দেহে মনে করেন সে তো মনে হচ্ছে আয় হায় ফরিদ তো কিছুই বলে না, অমুক তো কিছুই বলে না, তমুক তো কিছুই বলে। মনে করেন বাংলাদেশের কোনো মুক্তিচিন্তক, সবাই জানি যে ওই লোকটা বাটপার, আমাদের মধ্যে বিরোধ করতে চায়, আমরা নামটা না নেই, তো আমরা সবাই জেনে গেছি, আমাদের কমিউনিটি সবাই জেনে গেছে, একেবারে আমাদের অভিভাবক থেকে শুরু করে আমরা যাদের অভিভাবক মুক্তচিন্তার, তারা সবাই আমরা জেনে গেছি ওই লোকটার নাম, কিন্তু আমরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছি না। কেন? আমরা এক সময় তাকে পুরনো মিত্র মনে করতাম, তাকে আমরা হয়তো ক্ষমা করে দিয়েছি, অথবা অ্যাভয়েড করেছি, অথবা ঘৃণা করে চলে, কিন্তু সে কি মনে করছে সে জিতে গেছে, তাই মনে করতেছে না? কিন্তু সেরকম বাংলাদেশের যারা বাঙ্গু, বাংলাদেশের যারা পেয়ারা, তারা ভাবতেছে কি, এরে ওই যে সেই গল্পটা একটু, যেহেতু জামালপুরের লোক তো একটু গল্প আমরা বেশি করি, ধান মানতে শিবের গীত গাই। ওই যে এক জামাইয়ের তো নতুন, মানে একটা জামাই নতুন চাকরি পাইছে, আসিল হইলো মনে করেন যে কেসকি বান্দির বলা, তো একটা চাকরি বাকরি পাইছে, তো গ্রামের একটা সচ্ছল গৃহস্থ চিন্তা করলো শিক্ষিত ছেলে একটু বিয়ে দিই, তো তাই কিনা তারা বিয়ে দিয়েছে। বাবা তুমি কি চাও যৌতুক বলো? তখন বলো আব্বা আমার একটা হিরো হিরো সাইকেল দিবেন। তখন তার মোটর সাইকেল নাই। আব্বা, এটা কিন্তু সত্য ঘটনা, হয়তো এগুলো ইয়ের কি করে মানুষ বলে, কিন্তু এগুলো তো কোনো না কোনো সময় ঘটছে, ওই ঘটনাটাই কোনো না কোনো ভাবে আসছে। তো বলছে তখন তো হিরো সাইকেলের যুগ, যেহেতু আমরা যখন 8-10 বছর বয়সে গল্প শুনছি, তাহলে নিশ্চয়ই তারও বহু আগের ঘটনা, আর হিরো সাইকেলের ব্যাপার মানে কি বহু আগের। তখন বলে যে হিরো সাইকেল, কই বাবা ওটা তো দিমই, তুমি চিন্তা করো গায়ে, তুমি একটা চাকরি করো, তোমার হিরো সাইকেল দিব না বাবা, আমার ইচ্ছা থাকলো, ঠকে গেলাম তো। তখন বলে আব্বা তাহলে আমার না একটা টেন্ডেস্টার দিবেন। ওইটা তো দিমু বাবা। আব্বা ওটা 3 কি হয়েছে বড় যেটা আর কি, 3 ব্যাটারির লাইট দিতে হবে সাথে। বাবা ওটা তো দিমু। তো সাথে ঠকে গেছি। তখন বলে যে আব্বা তাহলে ওই যে আপনার যে গঞ্জে যে একটু জায়গা আছে ওইখানে আপনার মেয়ের নামে একটু লিখে দিবে। ওইটা তো আমি দিমু, আমার মেয়ে আমি দিমু না, কম দেই বেশি দিই গঞ্জে দেয়। বলছে আব্বা আমার নামে একটু লিখে দেওয়া যায় না? তখন তখন তো জামাইয়ের কেস তো বুঝে গেছে শ্বশুর। তখন বাবা তোমার সব কথাই আমি রাখলাম, বাবা আমার একটা কথা আছে বিয়ে শাদী দেওয়ার পরে। বাবা তোমার সব কথাই কিন্তু রাখছে, আমার একটা কথা রাখি, বাবা আমি কিছু দিতে পারবো না। একটা কথা। তো এরা মনে করতেছে হাই রে হ্যাঁ, আমি তো ভারতের এইটা কইতেছি ওইটা কইতেছি, ভারত সব হ্যাঁ হ্যাঁ করতেছে, কিন্তু ভারত যে শেষে এমন মুগুরের বাড়ি দিবে এরা কিন্তু বুঝে উঠতে পারতেছে না। একবার 17 বছর ছিল না বিরোধী, এরা ভাবতেছে কি শেখ হাসিনা বয়স হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিছি, তারপর আপনার ন্যাচারালি শেখ হাসিনা জননীতি শেখ হাসিনা মারা যাইতেই পারেন, এটা আমিও মারা যাইতে পারি, ন্যাচারালি আপনিও যাইতে পারেন, তাই না? তো বয়সের সম্পর্ক নেই। তো 84 বছর বয়সে যদি ইউনুস ক্ষমতায় আসতে পারে, তাহলে শেখ হাসিনা 84 বছর বয়সে থাকতে পারে না? আচ্ছা ওটাও বাদ দিলাম, তারা ভাবতেছে যে বয়স হয়েছে মারা যাইতে পারে, তাহলে তো আমরাই মসমসায় ক্ষমতায় থাকবো, এটা মনে করতেছে আর কি। কিন্তু অত নালি তো আদেশের না,
নালি তো আদেশের, নালি আদেশের, তাই না? মানে আধা কেজি নালি তো আধা কেজি থাকবে, 5 কেজি নালি মাইপে তো আদেশে নেওয়া যাবে না। তার যে সন্তান আছে 2টা, তারা ভুলে গেছে, তার ভাতিজিরা আছে তা ভুলে গেছে। আচ্ছা, ওইটাও বাদ দিলাম। কারণ যারা রাজনীতিতে প্রখ্যাত হয়ে যায়, যারা রাজনীতির আদর্শ হয়ে যায়, তাদের তো নিজের সন্তানকে যে ক্ষমতায় থাকতে হবে তা তো না। আদর্শিক কেউ ক্ষমতায় থাকলেই তো হয়। যেমন আমরা 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 বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, আমরা আওয়ামী লীগই করি না, তারপরে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলি, কেননা এক্স্যাক্টলি। আদর্শিক। তাহলে আদর্শিক কারণে তো বঙ্গবন্ধুর নামে অনেক কিছু হইতে পারে, এটা এরা ভুলে গেছে। যে এই বাংলাদেশ আর বঙ্গবন্ধু কোনোদিনই আলাদা করা যাবে না, সম্ভবই না। ধরে নেন আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিল, 10 বছরের মধ্যে আওয়ামী লীগকে আসতে দিল না, শেখ হাসিনা মারা গেল, সজীব ওয়াজেদ জয় আসতে পারলেন না, তাতে কি আওয়ামী লীগ পিছিয়ে যাবে? না। আওয়ামী লীগ হচ্ছে সেই মহিরু যার শেকড়টা এত গভীরে যে আপনি তাকে কখনোই তুলে সমূলে উচ্ছেদ করতে পারবেন না। আর যদি ঘাসের সাথে তুলনা করেন আওয়ামী লীগকে, এটা সবচেয়ে ভালো আমার মতে। আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বা ঘাস, অর্থাৎ আপনাকে যতই জ্বালিয়ে দেন, যতই একে মাটি কেটে উচ্ছেদ করে দেন, সে কোথাও না কোথায় গিয়ে সে আবার গজিয়ে উঠবে। অর্থাৎ পানির মধ্যে সে কলমিলতা, সে পারতেই থাকবে। এরা এটা বুঝতেছে না। তো ভারত যখন এটা ধরবে বাংলাদেশকে, তখন বলবে, বাবা আমি তো সব কথাই রাখছি, বাবা তুমি অমুকের চাইছ, তমুকের চাইছ, শেখ হাসিনার চাইছ, তার হাদির খুনিরে চাইছ, অমুক চাইছ, তমুক চাইছ, তেল চাইছ, গ্যাস চাইছ, বিদ্যুৎ চাইছ, ঋণ চাইছ, তারপর আমার গালি দিছ, সব মেনে নিছি বাবা। হ্যাঁ, আমার একটা কথা আছে কি, বাবা আমি আর কিছুই দিতে পারবো না, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাও। এটা শেষে ঘটবে। আচ্ছা, আপনি যেটি ধন্যবাদ আপনাকে। যেটিতে আপনার কি মনে হয় যে যে আচরণটা এখন আসলে তারেক রহমান করছে, আমি সরাসরি এই প্রশ্নটাই করি যে তারেক রহমান যে আচরণটি আসলে এখন করছে সেটি ভারতের বিষয়ে বলেন, মানে এই যে ভারতের সাথে ভারত সফরের ইন্টারাপ্ট করলাম আপনাকে, সরি। মানে আমি আসল কথাই বলতে ভুলে গেছি আপনার দ্বিতীয় প্রশ্ন। তারেক রহমান একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, জি এতে জি কোনো সন্দেহ নেই। তার জন্যই সেই ভুলগুলো হয়, না করলে স্ট্রেট না করে দিবে, আমি যাব না, না হুম নাই। আর হ্যাঁ করলে ইয়েস, মানে তার তো মানে ব্যক্তিত্ব। এটা কি আসলে তার এই যে সে তার রাজনৈতিক চর্চার মধ্যে সে ছিল না বলেই কি তার আচরণটা এরকম আপনার মনে হয়? উনি কখনোই রাজনীতিতে ছিলেন না, না সেই না 2001-এর হাওয়া ভবনে তিনি চাঁদাবাজি করতেন, কমি মিস্টার মিস্টার বিন হয়ে মিস্টার 10% হয়ে গেছিলেন হাওয়া ভবনের, তিনি হয়ে গেছিলেন ক্রাউন প্রিন্স। তিনি তো তিনি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে করতেন তাহলে কিন্তু এই কথা বলতেন না, তাহলে তাকে 17 বছর ইংল্যান্ডে থাকতে হতো না। যেমন দেখেন জননেত্রী শেখ হাসিনাকে 2 বছর হয় নাই, পাবলিক তাকে স্বাগত জানানোর জন্য রেডি, সেনাবাহিনী দিয়ে ঠেকায় রাখতেছে আওয়ামী লীগকে। কয়দিন পরে আগামী 23শে জুন আসার আগে আমি বলে দিয়েছি যে নেটো বাহিনী দিয়েও আগামী 23শে জুন আওয়ামী লীগকে আপনি ঠেকায় রাখতে পারবেন না, নেটো বাহিনী দিয়েও না। কেন? কারণ এরা রাজনৈতিক ভাবে তাদের যে প্রজ্ঞা রয়েছে তারা রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত। তারেক রহমান কখনোই তো রাজনীতি করে নাই, 17 বছর এখানে গিয়ে জুয়া খেলছে, এটা আমি বলি নাই, কিন্তু তার পেশাতে লেখা ছিল গ্যামলিং। এম আই রাইট? তিনি যখন তাকে ইংল্যান্ডে বলল তার পেশা কি, সেইখানে তিনি লিখেছেন গ্যামলিং। এটা আমার কথা না, কিন্তু এটা অন রেকর্ড, পত্রিকায় এসেছে বললাম। উনি লিখেছেন তার পেশা গ্যামলিং, কারণ নইলে তো টাকা। যেমন আমাকে একবার বলেছিল, আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম গেন্তিং আইল্যান্ডে যাব, আমাকে কি বলেছে জানেন, যে এই কম বয়সী মানুষ আর বাংলাদেশের সব থাকে ওরা কামলা দিতে আসে, ভিসা থাকার পর আমাকে ঢুকতে দিতেছে না, ভাইরে ভাই মৌলবীরে পিটাইতেছে, মুফতিরে পিটাইতেছে, শিল্পপতি তারও পিটাইতেছে, আমগরও পিটাইতেছে, মানে যারে পাইতেছে তারাই মালয়েশিয়া ইমিগ্রেশনে মানে পাশার উপর বাড়ি, জানেনই তো এগুলো ঘটে। তখন আমার যে উস্তাদ সে একটা বুদ্ধি দিছিল, আমি বললাম ভাই মালয়েশিয়া কিন্তু এরকম ঘটে। হ্যাঁ সাবধান, কি বলবো, সরাসরি বলবা যে আমি হলাম আই এম এ গ্যামলার, অথচ আমি গ্যামলিং বুঝি না, আমি জুয়াই খেলি না, তখন খেলি না আর কি। আমারও যখন ভাই 2-4টা মায়ের দিছে আর সহ্য করতে পারি নাই, দেখি যে আমি আর কি প্রফেসর পরিচয় দিছে, ও সরি শুধু প্রফেসর যার লেখা তারাই শুধু, তারা পিটায় নাই, তাও ভুলে 2টা দিছে, মুফতি হুজুর কিছু মানে নাই, হাজি গাজী শিল্পপতি মানে নাই। পরে আমি বললাম স্যার আমি তো গ্যামলিং করতে যাব, বুঝতে পারছেন, আমাকে ছেড়ে দিল। তার মানে উন্নত বিশ্বে গ্যামলিং একটা পেশা। তো তারেক রহমান ওইখানে তার অবৈধ আয়গুলো বৈধ করার জন্য, এই যে বাংলাদেশ থেকে চাঁদা গেছে, তারেক রহমান এই যে কলকাতায় মাসে কয় টাকা লাগে একটা মানুষ চলতে, রাজার হালে চলতে 30,000 টাকা এনাফ, রাইট? কলকাতায় আমি তো কলকাতায় ছিলাম। দেখছেন না আপনি, একজন মানুষের 30,000 রুপি এনাফ। বাংলাদেশের 30,000 টাকা দিয়ে থাকা যাবে না ঢাকায়, কিন্তু কলকাতায় আপনি 30,000 টাকা দিয়ে খুব ভালোভাবে থাকতে পারবেন। তাহলে সেইখানে থাকলে যদি আওয়ামী লীগের নেতার সমালোচনা, যারা সব লুটপাট করে নিয়ে গেছে, তাহলে 17 বছর
তারেক রহমান কি লুটপাটটাই না করছে। আর কে যেন আপনিই বলেছেন না, কে যেন লাইভে এসে বলেছে যে তার যে খরচ সবচেয়ে দামি এরিয়াতে থাকে, সবচেয়ে না আমি দামি বলিনি, কিন্তু কথাটি তো সত্যি, এই হ্যাঁ, কথাটি কে তো যেন সত্যি, সে বলেছে দামি লাইভে, জায়গা। কে যেন বলেছে লাইভে যে সর্বোচ্চ দামি জায়গায় সে থাকে, তার টাকা কোথায় আসতো? মানে মানুষের যেখানে 5,000 পাউন্ড হলে চলে, সে খরচ করতে হয় নাকি তার 15 থেকে 20,000 পাউন্ড, অথচ তার বাবা কিছুই রেখে যায়নি। মানেই তো আসলে আপনি তো বুঝেন নিশ্চয়ই, 5,000 পাউন্ড কিন্তু অনেক টাকা। অনেক টাকা, সে জায়গায় সে নাকি 15-20,000 পাউন্ড খরচ করে, এবং তার পেশা গেমলিং। তাহলে সে যে লোকটা এই কাজ, আর দেখেন তো তার সারাউন্ডিং এ কে কে ছিল। একটা মানুষকে তো চিনতে গেলে, যেটা মেকাভেলির উদাহরণ বারবারই দিয়ে থাকি, আসলে যারা এই যে যারা ওই যে বিজ্ঞ পণ্ডিত মানুষ, তারা যে গ্রন্থগুলো রচনা করে গিয়েছে 15 বছর 20 বছর অভিজ্ঞতার আলোকে, এই যে আপনি একটা বই লিখেছেন, উপন্যাস লিখেছেন বিস্ফোরা, এটা তো আপনার জীবনের অভিজ্ঞতা থেকে, এটা তো আপনি 2 মাসে লেখেন নাই, 2 বছরেও লেখেন নাই, দীর্ঘদিন আপনি গবেষণা করেছেন, তারপরে ইদানিং এটা কেউ কেউ নাকি বলতেছে, দাবি করতেছে আমাকে দিয়ে বইটি লিখিয়ে নিয়েছে। এখন দাবি করতেই পারে। এখন সে অনেকেই দাবি করতে পারে যে সে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী সেই বানাইছিল, এটাও দাবি করতে পারে। তারেক এটা রহমানকে প্রধান, আমার যেটা ধারণা, সে কয়েকদিন পর বলবে যে নরেন্দ্র মোদীকে তো ওখানে আমি প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম। ওইটাও বলে ফেলে। দেখেন যে লোকেরা এগুলো বলে তাদের তো আমরা ঠেকাইতে পারবো না। পারবেন আপনি? না, কখনোই এটা সম্ভব না। এটা অবশ্যই সে প্রকাশ্যে কোথাও বলে নাই, প্রকাশ্যে বলার সাহস করে নাই। না, প্রকাশ্যে না, বলবে এটা আমরা ওইজন্য নাম ছাড়াই বলতেছি। যাই হোক, সেটা অন্য বিষয়। তো তারপরে দেখেন, আবার সেই ব্যক্তিরাই বলে যে আমারে নাকি টাকা পয়সা দিয়ে পালে, এই কথাও বলেছে 2-4 জনকে, এও আমরা শুনেছি। মানে আমাদের হাসিও আসে আরকি। মনে করে যে মানে একটা পাসপোর্ট চেঞ্জ হয়ে গেলে মনে করে বড়লোক। এরা মনে করে, কিন্তু ৬ মাস চাকরি না করে খাইতে দেখি পারে কিনা। ১ বছর বাদ দিলাম, ৬ মাস। এখনো শেখ ফরিদ যদি ৬ বছর চাকরি-বাকরি না করে, তারপরেও চলবে। চলতে পারবো। ডাল ভাত খেয়ে চলতে পারবো। কিন্তু যাই না, হোক, আমি সেই আমি লোক, যে সেই আমি লোকের আমাদের পালন হয়, ওটা অন্য বিষয়। বরং আমাদের পালনের কথা কইয়া নিজেরে পালন করে কিনা, এটা আমরা ওইটা নিয়ে কথা বলতে চাই না। মানুষকে এত ছোট করব না, সেটা অন্য বিষয়। তো যেটা বলতেছিলাম, তো তারেক রহমান ওইখানে তার যে পেশা লেখলেন গ্যামলিং। তো যে লোকটা, তার বন্ধু-বান্ধব কারা ছিল? গ্যাম্বলিং এর কিন্তু আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি, আপনি এটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। উম, এটি ভারতে কিন্তু এই বিষয়টি আছে, এবং এই বিষয়টি ঘটেছে যে অনুব্রত মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের যিনি এমপি ছিলেন, সে কিন্তু একটি কাজ করেছে। সেটি হচ্ছে, অনুব্রত মণ্ডল জেল থেকে বের হওয়ার পরে সে মোটামুটি সপ্তাহে একবার করে লটারি জিততো। হ্যাঁ, তো হ্যাঁ, এটি কিন্তু ভারতে কিন্তু এই সুযোগটা আছে। ভারতে আপনি নিশ্চয়ই জানেন, প্রত্যেকটা স্টেটেই আছে, খেলে। প্রতিদিনই খেলে। আছে। প্রত্যেকটা স্টেটে দিনে 3টা করে প্রতি 8 ঘন্টা পর পর লটারি ড্র হয়, এবং সেখানে এই ড্র এরকম হয় যে আপনি 1 কোটি টাকা পাবেন। 1 কোটি টাকার মোটামুটি বোধহয় 22 লাখ টাকা হচ্ছে গিয়ে আপনার ট্যাক্সে যাবে, আর 78 লক্ষ টাকা হুম, আপনি রাইট। পাবেন। তো সেই অনুব্রত মণ্ডল কিন্তু এটি না, 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 করার বিদেশে আমি কিন্তু পেশাকে খাটো করতেছি না। বিদেশে জুয়া পেশা কিন্তু রয়াল পেশা। যেন তেন লোক আচ্ছা, এটা করতে পারে। আপনি মনে করতে পারেন, কিন্তু আমি জুয়াকে কোনোভাবে পেশা মনে করি না। না, এটা কোনো পেশা না, হতে না, পারে না। সমাজতান্ত্রিক রাজনীতিতে জুয়া কোনো পেশা না। আর আমি জুয়াকে কোনো পেশা মনে করি না। কারণ হচ্ছে এটা একটা হলো লুটপাটের জায়গা। নিঃসন্দেহে, কিন্তু উন্নত বিশ্বে জুয়াকে খুবই, যেমন আরবের প্রিন্সেরা, তারা জুয়া খেলতে হুম, সিঙ্গাপুর নিজের চোখে দেখেছি। ক্রান্তিতে রাইট। গিয়ে তারা জুয়া খেলে। ঘোড়া নিয়ে এসে পরে দিয়ে ঘোড়া নিয়ে আসে, বিমানে ঘোড়া এনে ওখানে ঘোড়া রেসে জুয়া খেলে। অবাক কাণ্ড ব্যাপার। মানে মানে আপনি অবাক, অবাক কাণ্ড, অবাক বিষয়। এটা আমি ভাবতে আমাদের এগুলো মগজেই ধরে না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো তারেক রহমান সেখানে না স্টাডি করেছে। আমরা যদি 17 বছর থাকতাম, আপনি সাইফুল বাতিন টিটু 17 বছর ইউকেতে থাকলে, বা আমি থাকলে, আমরা বোধহয় এখন সারা পৃথিবীতে ইউনিভার্সিটি গুলোতে বক্তব্য দিয়ে বেড়াইতাম। এটা হলো সর্বনিম্ন যোগ্যতা আমাদের হইতো। সর্বনিম্ন। কি ভুল বলেছি আমি? অথচ সে কোনোদিন, মানে আমি আপনাকে প্রায় আগেও বলেছিলাম যে এই ভদ্রলোক কিন্তু চাইলে একটা গ্রাজুয়েশন নিতে পারতেন, যেহেতু ওখানে ছিলেন। গ্র্যাজুয়েশন, ভাই, কার্ল মার্কসের মতো লাইব্রেরিতে, তিনি যদি ব্রিটিশ লাইব্রেরিতে যদি তিনি বসে থাকতেন 10 বছর, আরে ভাই, তারা তো প্রধানমন্ত্রী মানুষ ডাইকা বানাইতো। এমনকি সে পৃথিবীর বিভিন্ন দেশের উপদেষ্টা হইতো, অনারারি। সম্ভব এটা। কারণ কারণ রাজা স্বদেশেই পূজ্যতে, তাই না? কিন্তু জ্ঞানী তো সারা পৃথিবীতেই পূজনীয়। তাকে অবশ্যই। আপনি দেখেন, এই যে ভারতের একজন আছেন, আরে ভুলে গেলাম নামটা, কি যেন, বোহরা, আরে ভারতের একজন রাষ্ট্রদূত, দীপক বোহরা,
উনি, আপনি জানেন যে আফ্রিকার কয়েকটা দেশের সে সরকারের উপদেষ্টা, অথচ ভারতের নাগরিক। কেন করেছে? তার বিদ্যা, তার তার জ্ঞানের কারণে। তো এগুলো তার একটা বললাম তো, আমি যদি 17 বছর না রে ভাই, 7 বছর থাকতাম ইউকেতে, তার মতো থাকতে পারতাম নিরাপদে, আর আমরা পড়ালেখার সুযোগ পেতাম। 7 বছরে আমরা বললাম তো, এই পৃথিবীতে অন্তত 7টা মহাদেশে, 6টা মহাদেশে আমরা ভাষণ দিয়ে বেড়াইতাম, লেকচার দিয়ে বেড়াইতাম। কিন্তু তারেক রহমান কি করলো? তার সঙ্গীটাকে সেই মামুনেরা, সেই মালেকেরা, সেই আগের কেস, সে আগের জুটি, ছোটবেলা যাদের নিয়ে মার্বেল খেলতো, তাস খেলতো, পেন্সিল খাইতো তারাই। আমি এটা মজার জন্য বললাম, পেন্সিল খাইছে কিনা মানে সেই সেই অর্থাৎ আপনি যেরকম যেরকম মনে করেন যে ঘাতক, ওই রকমই তো তার সারেঙ্গি থাকে। আপনি মেকিয়াভেলি সেই কথায় ফিরে যাই, তার সঙ্গীগুলো কে? আপনি আমার সঙ্গী কেন হয়েছেন? আমি আপনার সঙ্গী কেন হয়েছি? আমাদের বয়সেরও ফারাক আছে, আমরা কেউ কাউকে চিন্তাবো না, চিন্তার ফারাক নাই আমাদের, তাই আমরা এক হয়েছি। সোজা হিসাব, রাইট। সোজা হিসাব। আবার আপনি আমার চাইতেও বেশি বয়সী লোক, ওর সাথে আপনার সম্পর্ক আছে। আবার আপনার অর্ধেক বয়সী লোকের সাথে আমার ছেলেদের সাথে সম্পর্ক। কারণ কি? কারণ আমরা চিন্তার জায়গায় একটাই, আমাদের কম্পেনিয়ন আমরা একই। ওই লোকগুলোই থাকবো আমরা। কারণ কি? কারণ হচ্ছে যে যেমন সে তেমন। এখন আমরা যদি খারাপ হই তাহলে আমরা খারাপ, ভালো হইলে আমরা ভালো। সেটা সমাজ নির্ধারণ করবে, ইতিহাস বলে দিবে একদিন নির্ধারণ। তারেক রহমান যদি সেখানে রাজনীতির উপরে পড়ালেখা করতো শুধু লাইব্রেরিতে বসে, কারণ একটা বয়সে কিন্তু একাডেমিক সার্টিফিকেটে কয়টা বই পড়ে মানুষ, কয়টা রাইট। বই, তাই না? আমার যদি এখন যেমন আমার যদি এখন আপনার মতো বয়সটা থাকতো, আমি তো 5 বছর লাইব্রেরিতে যে ঢুকতাম, আমি আর বেরোইতাম না, আমি বেরোইতামই না 5 বছর। কিসের একাডেমিক সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। তো তারেক রহমান যদি এই স্টাডিটা করতো, আর অথবা সরাসরি বাংলাদেশের জনগণের সাথে, যেমন যেমন জননেত্রী শেখ হাসিনার যোগাযোগটা রয়েছে, এইভাবে যদি সে জনগণের সাথে সম্পৃক্ততা থাকতো, তাহলেও কিন্তু তার রাজনৈতিক মেরুদণ্ড শক্তি থাকতো। আপনার মেরুদণ্ড ভাঙছে আর্মি, তাতে কি হয়েছে? তাতে যায় আসে না। 28 বছর কি নেলসন ম্যান্ডেলা জেল খাটে নাই? তাতে কি হয়েছে? কারণ আপনার যোগ্যতা, জনগণের গ্রহণযোগ্যতা আপনাকে ওই জায়গায়। তারেক রহমানের রাজনৈতিক মেরুদণ্ড দুর্বল। একটা আমিও তো অসুস্থ, কিন্তু আমি অসুস্থ, কিন্তু আমার চিন্তা চেতনা তো অসুস্থ না। আপনি তো আমাকে ঠেকায় রাখতে পারবেন না। তো তারেক রহমান যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হতো, তাহলে এরকম ধোঁয়াশা সৃষ্টি করতো না। তিনি গেলে বলতেন আমি যাব, না গেলে আমি যাব না। তিনি কেন যাবেন না ব্যাখ্যা দিয়ে দিতেন, আর গেলে কেন যাবেন সে যদি এখন বলে যে আমি ভারতের কাছে এই জন্য যাব যে আমার দেশের স্বার্থে আমি যাচ্ছি, কেউ কিছু বলার আছে আপনার আমার? কোনো কিছু বলার আছে? আমার দেশের বৃহত্তর স্বার্থে যাব। অথবা তিনি যদি বলেন আমার দেশের বৃহত্তর স্বার্থে আমি যাব না, তাহলে আমাদের কিছু বলার নাই। কিন্তু তিনি কিন্তু কিছুই বলেন না, ঘরকা না ঘটকা, অর্থাৎ এই যে গ্রামের কথায় তিনি হাঁকবেনও না, পথও ছাড়বেন না। কিন্তু গাধা কিন্তু জল গোলা করে খাইতে পারে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটি ভিন্ন একটি বিষয়ে একটু আলাপ করব। সেটি হচ্ছে আজ থেকে 20 বছর আগের একটি ঘটনা। সময়টা 2006 সাল। স্থানটা চাঁপাইনবাবগঞ্জের কানসাট। সেখানে সাধারণ মানুষের দাবি ছিল শুধুমাত্র বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না, এবং বিদ্যুতের সেখানে অনেকগুলো বিষয় ছিল। ন্যূনতম পল্লী বিদ্যুতের ন্যূনতম মিটার ভাড়া, এটি যেমন তারা নিরসন চেয়েছিল, তেমনি চেয়েছিল বিদ্যুতের প্রবাহ স্বাভাবিক মানুষের জীবনযাপনের মতো থাকবে। এই সকল কিছুকে কেন্দ্র করে সেখানকার মানুষ ফুঁসে ওঠে এবং জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেখানে একটি আন্দোলন চলে। এবং সেই আন্দোলনে পুলিশ, তৎকালীন সময় পুলিশ, প্রশাসনের অন্যান্য লোক এবং বিএনপির গুন্ডা সন্ত্রাসীরা মিলে মোট 17 জন মানুষকে হত্যা করেছিল। পাশাপাশি এরকম অনেক অভিযোগ রয়েছে যে সেখানকার রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বিএনপির সন্ত্রাসীরা নারী এবং শিশুদের উপরে ভয়াবহ নির্যাতন চালিয়েছিল, যেগুলো রেকর্ডেড। এগুলো নতুন করে কিছু বলার নেই। এরপরে 20টি বছর কেটে গেছে, ঠিক 20 বছর কেটে গেছে। ঘটনাটি 2006 সালের, আর এখন 2026 সাল, অর্থাৎ মাঝখানে 20টি বছর কেটে গিয়েছে। পৃথিবীতে অনেকগুলো যুদ্ধ হয়েছে, অনেকগুলো যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক শিশুর জন্ম হয়েছে, অনেক বৃদ্ধর মৃত্যু হয়েছে, কিন্তু পাশাপাশি আরো কিছু ঘটনা ঘটেছে। রামপাল
কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পায়রায় একটি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এবং আমাদের তারেক ভাইয়া এমনভাবে একটা মানে বা সংবাদ মাধ্যম এমনভাবে নিউজ করেছে যে তারেক রহমান ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফিরেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করেছে, এবং সে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিএনপি উদ্বোধন করে অনেক কিছু হয়েছে। কিন্তু এত কিছুর পরেও যেটি হয় সেটি হচ্ছে সেই কানসার্ট যেন আজকে পুরো বাংলাদেশের অবস্থা সেই 2006 সালের কানসার্টের মতো হয়ে আছে। এবং বিদ্যুৎ যে নেই বা বিদ্যুতের যে এই ধরনের সমস্যা, যেমন আপনি নিশ্চয়ই এটি পেপার পত্রিকায় দেখেছেন, 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং থাকে, এবং কোনো কোনো অঞ্চলে কারেন্ট একেবারেই সারাদিন রাত 24 ঘন্টার মধ্যেও আসে না। অর্থাৎ আমি যদি এক কথায় বলি তাহলে পুরো বাংলাদেশটাই এখন আসলে কানসার্টে পরিণত হয়েছে। আপনার কি মনে হয় আসলে এই যে ঘটনা এখন বিদ্যুৎ নিয়ে ঘটছে, এর ফলাফলটা কি হতে পারে, এবং আমাদের কি আরেকটি রক্তাক্ত কানসার্ট চিত্র কি দেখা যেতে পারে, এবং সেটি কি শুধুমাত্র কোনো নির্দিষ্ট এলাকায় মধ্যে মানে থাকবে, নাকি এটি পুরো বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে বলে আপনার মনে হয়? কারণ এটি বলার আমি আরেকটু যোগ করি, সেটি হচ্ছে এখন কিন্তু বর্তমানে মানুষ, আমি ফেসবুকে এরকম অনেক স্ট্যাটাস দেখেছি যে গ্যাস নাই, রান্না করতে পারি না, এরপর ইনভার্টার দিয়ে যে একটু কারেন্টে রান্না করব সেই অবস্থাও নাই, কারেন্ট দিয়ে পানি উঠাবে, সেই পানি উঠানোর সুযোগ নেই, এবং সেই পানি উঠাতে না পেরে কোথাও আগুন লেগেছে এবং সেই আগুন তারা নেভাতে পারেনি। এটি কেঁদে কেঁদে বলছে। ভিডিওটি আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি একটু আপনার সুবিধার্থে, আপনার বা দর্শক শ্রোতাদের সুবিধার্থে এই ভিডিওটি আমি আরেকটি বার দেখাতে চাই। আমি কয়েকটি জিনিস একটু এখানে আগে আপনাকে দেখাতে চাই, দেখানোর পরে আমি আসলে আপনার মতামতটি একটু নেব যে আসলে পরিস্থিতিটা কি হতে পারে, আসলে কি অবস্থায় যাচ্ছে। এই ভিডিওটা একটু আমি আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি ওনার আরো বেশ কিছু বক্তব্য রয়েছে, সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ তার অনেক লম্বা, মানে তার আগে মনে হয় ছোটখাটো ছিল, আগে মনে হয় বিদ্যুতের ছোটখাটো ছিল, এই জন্য শেখ হাসিনা বিদ্যুৎ দিতে পারতেন। আর মানে এই দিক থেকে আমি শেখ হাসিনাকে বলি বেস্ট ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশের, ওনার মতো কেউ ক্রাইসিস ম্যানেজ করতে পারে। ডিজাস্টার ম্যানেজমেন্টের ওনার আশেপাশের কেউ ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট এক জিনিস, আর ক্রাইসিস ম্যানেজমেন্ট আর এক জিনিস। এই দুটো দিকে শেখ হাসিনার মতো আমি দেখিনি কাউকে। তো এখন এই যে যার বক্তব্যটা আপনি এতক্ষণ দেখলেন, তার নাম হচ্ছে ইকবাল মাহমুদ টুকু, এবং যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন কানসার্টের এই ঘটনাটি ঘটেছে। আপনার কি মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ খুব শীঘ্রই আসলে কেমন হতে যাচ্ছে? বাংলাদেশের অত্যন্ত যে কোনো একটি দেশকে রান করানোর জন্য জ্বালানি এবং বিদ্যুৎ খুব 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 বেশি প্রয়োজনীয়, মানে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। আপনি একটু যদি এটা সম্পর্কে একটু বলতেন। রাজা হবুচন্দ্রের যেমন গবুচন্দ্র মন্ত্রী থাকে, এরা তো তাই, বুঝতে পারছেন? এখন তারেক রহমান হলো হবুচন্দ্র রাজা, তো গবুচন্দ্র মন্ত্রীরা কি বলবে, এত ন্যূনতম আকলও নাই। আর হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস তার নিজের প্রয়োজনে পরেই পুনরাবৃত্তি ঘটে, আর ইতিহাস কাউকে ক্ষমা করে না। তো তারেক রহমানের এখন যেহেতু তাকে আওয়ামী লীগ ধরতে পারতেছে না, সাধারণ জনগণ ধরতে পারতেছে না, তখন তো প্রকৃতিগতভাবেই কিছু ঘটনা ঘটে। সেটা হলো যে নিজের বিপদ নিজে ডেকে আনে, তাই টুকুর মতো লোককে আবার পূর্ণমন্ত্রী বানাইছে। এবার আপনি দেখেন, প্রথম যে দর্শকটা কথা বললো, তার কিন্তু কোনো অভিযোগ নাই, কোনো দলকে সে অভিযুক্ত করে নাই। সে তার পেশা, তার অসহায়ত্ব, তার বিপদ সে তুলে ধরেছে মানুষের কাছে। সে কিন্তু বলে নাই যে আওয়ামী লীগ ভালো, বিএনপি খারাপ, তা বলে নাই। সে বলছে আজকে যদি কারেন্ট থাকতো, তাহলে পানি বা জল থাকতো, তাহলে আগুন নিভাতে পারতাম। এই যে তার আর্তনাদ, যার লোকসান হয়েছে সে কিন্তু বুঝতেছে কি গিয়েছে। এমনকি খাওয়ার পানি নাই, গোসলের পানি নাই, তিনি সেটা বলতেছেন। আর তার আগের কয়েকদিন আগে একটা ভিডিওতে এক মহিলা দেখবেন বলছে যে আমরা শখ করে তারেক রহমানটা আনলাম, তারেক রহমান নাম করে ড্যাশ মেরে দিছে। মহিলা বলতেছে গ্যাসের ব্যাপারে, দেখেছেন না? মহিলা কিন্তু এও বলেছে সে জুলাই যোদ্ধাদের, তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই সন্ত্রাসীদের ভোট দিয়েছে, তারেক রহমান সরকারকে এনেছে। আচ্ছা, আপনি যদি আমাকে এখন ক্ষমতায় আনতেন, কথার কথা, আমার সরকার মনে করেন এখন এই পরিস্থিতি হইতো, আপনি কি আমাকে সমর্থন রাখতে পারতেন? প্রশ্নই আসে না। কিন্তু আপনি কিন্তু মনে করেন চান যে শেখ ফরিদ ক্ষমতায় আসুক, শেখ ফরিদ ক্ষমতা গ্রহণ করুক, কিন্তু আমি ব্যর্থ, তখন তো আপনি আর কিছু না হলেও তো এটা তো বলবেন যে ফরিদ ভাই আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন।
আপনি পদত্যাগ করুন, এইভাবে হইলেও তো অন্তত বলবেন, গালি না দিলেও এটা তো বলবেন। কিন্তু এরা কত নির্লজ্জ বেহায়া। প্রথমে আমি যদি এইটুকুর জায়গায় হইতাম, প্রথমে বলতাম, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতাম, প্রথমে ক্ষমা চাইতাম যে আমি বিদ্যুৎ দিতে পারতেছি না, গ্যাস দিতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আপনারা আমাকে পরামর্শ দেন যাতে আমি আরো ভালোভাবে কাজটা করতে পারি, অন্তত এইভাবে বলতাম। কিন্তু এইরকম নির্মম, জনগণের সাথে এরকম নির্মমতা দেখাইতাম না যে আমার কিছু করার নাই, আমার তোমার জন্য বাল ভালানোর জন্য তুমি মন্ত্রী হইছ সুধীর ভাই, তুমি কইতেছো যে আমি পারবো না, তুমি আসো কেন? মানে বিষয়টা এরকম, আমি বিয়ে করছি, হাঙ্গা করছি, ভাত দিতে পারবো না, সুধীর ভাই ভাত দিতে পারবি না। এই যে আপনি কথাটি বললেন, তার আগে কিন্তু আরেকটি প্রশ্ন উত্থাপিত হয়, সেটি হচ্ছে এই ইকবাল মাহমুদ টুকুর কারণেই কিন্তু ওখানে 17টি মানে সে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন এই ঘটনাটি কিন্তু ওখানে ঘটেছিল। আবার তারেক তাকেই হচ্ছে গিয়ে মন্ত্রী বানিয়েছে। এটি কি তার রাজনৈতিক অদূরদর্শিতা নয়? আহা, রাজনৈতিক অদূরদর্শিতা না, রাজনৈতিক অজ্ঞতা। অদূরদর্শিতা মানে কি, সে অন্তত চেষ্টা করেছিল। অর্থাৎ আপনি বলেন যে ফরিদ ভাই রাজনৈতিক অদূরদর্শিতার কারণে ফেল করেছে, তার মানে আমার মিনিমাম দূরদর্শিতা ছিল। তার তো রাজনৈতিক অজ্ঞতা, একটা ফেল টু লোককে পূর্ণমন্ত্রী বানাইছে, তাও আবার পূর্ণমন্ত্রী। এইবার 17 জন বা 19 জন মেরেছে, এইবার দেখেন 190 জন মারা কিনা। আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এইবার কানসার্ট একটা হবে না, পুরো দেশটাই কানসার্টে পরিণত হয়ে যাবে। আর শুনেন, শুধু এইখানে না, বিএনপি মানেই সার সমস্যা, বিএনপি মানেই বিদ্যুৎ সমস্যা, বিএনপি মানেই গ্যাস, আর নতুন যুগ হয়েছে গ্যাস সমস্যা। আপনি 95 সালে জানেন কি হয়েছিল? গ্যাসের সমস্যা। 95 সালে গ্যাস দিতে, সার কেলেঙ্কারিতে পুরো বাংলাদেশে বিএনপিকে ডুবাইছিল সার কেলেঙ্কারি। বিএনপি কিন্তু দুর্নীতির কারণে যায় নাই, সারা দেশের জনগণ যারা আওয়ামী লীগের নাম নিত না তারা নৌকা মার্কায় ভোট দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। 96 সালে যখন আওয়ামী লীগ, যেমন এই যে এখন যেটা ঘটবে, এখন কারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে? আপনি কি মনে করছেন শুধু আওয়ামী লীগ আর ভারত? যারা মনে করতেছে যে আওয়ামী লীগ আর ভারত ক্ষমতায় আনবে, তাহলে আগে আনলো না কেন? তাহলে 3 মাস 6 মাস 1 বছর আগে আনলো না কেন? আসলে জনগণ না চাইলে আপনি তাকে রাখতেও পারবেন না, জনগণ না চাইলে আপনি তাকে সরাইতেও পারবেন না, কোনোটাই পারবেন না। এটা কিন্তু সত্য, আপনি যত কিছুই বলেন, এটা কিন্তু সত্য। তো এই যে দেখেন, শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, পেরেছে তারা? পারে নাই। কেন? জানা যে শেখ হাসিনাকে হত্যা করলে বাংলাদেশ সেনাবাহিনী চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে বাংলাদেশে। কারণ এটা দিনের আলোর মতো পরিষ্কার। কারণ 75-এ ক্ষমা করেছে জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব, এই 2024-এ 5 আগস্ট ক্ষমা করতো না। আপনি মনে করেন না যে শেখ হাসিনাকে তারা দয়া করেছে? তারা কিন্তু 24টা ঘন্টা ভেবেছে, ভেবে দেখলো যে না, একে যদি পাখিকে যদি উড়ে যেতে না দেওয়া যায়, তাহলে এই পাখিকে যদি শিকার করে, তাহলে শিকারীর বন্দুক তো দূরের কথা, শিকারীর অস্তিত্ব থাকবে না। এই ভয়ে সেই পাখিকে যেতে দেওয়া হয়েছে, ওটা আমরা বুঝি, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বলেন, তারেক রহমানের কারণে সারা দেশে এখন কনসার্ট পয়দা হবে এবং এই জনগণ স্বাভাবিকভাবে বিদ্রোহ করবে। আর জনগণ বিদ্রোহ যখন হবে, আপনি তো টিকতে পারবেন না। ওই ব্যারাকে কয় লক্ষ সৈন্য থাকে আপনি ভালো জানেন, পারবে না। কারণ আপনি খেয়াল করেন, বাংলাদেশে মাত্র ওই মুহূর্তে যে 2024-এ 5 আগস্টে ঢাকা শহরে সর্বোচ্চ 3 থেকে 5 লক্ষ লোক ছিল, এর চেয়ে বেশি নামে নাই কিন্তু। আপনি পাবেন না। 3 থেকে 5 লক্ষ লোক অনেক। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যে দলটাই দেশকে সৃষ্টি করে, সেই দলটার পতন ঘটে গেল। সেটা কে ফেলে দিয়েছে, ষড়যন্ত্র, ওইটা আলাদা প্রসঙ্গ, কিন্তু পড়ে গেছে। লোক তো ষড়যন্ত্র করে লোক আনুক, আর যে লোক তো ছিল। কালকে যদি বাংলাদেশের জনগণ মনে করেন আওয়ামী লীগ বিপ্লবের ডাক দেয় নাই, ধরেন শেখ ফরিদ জামালপুর থেকে ডাক দিল, গ্যাস দে, বিদ্যুৎ দে, সার দে, নইলে গদি ছাইরে দে, স্লোগানটা আমি দিয়ে বসলাম, আমার সাথে 10 লক্ষ লোক ঢাকা লং মার্চ করলো, এই সরকার থাকবে না, টিকতে পারবে না। তাইলে যখন সাধারণ জনগণ চলে আসবে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো দায়িত্ব আছে, সে তো ঘরে বসে থাকতে পারবে না, তাকে জনস্রোতের সাথে আসতে হবে। তাহলে জনগণের সাথে যখন একটা রাজনৈতিক দলের শক্তি যোগ হবে, তখন এই দেশের সকল ক্যান্টনমেন্টে কি করবে? সব পুলিশ তো কিছু করতেই পারে না, আমরা দেখেছি 5 আগস্টে। তাহলে কিছুই করার থাকবে না, আর তখন এরা টিকতে পারবে না। শুনেন, পেটে ভাত না থাকবে, গ্যাস না থাকবে, গ্যাস যখন থাকবে না, নিশ্চয়ই সেটা তো শুধু আওয়ামী লীগের বাড়িতে তা তো নয়। কারেন্ট যখন থাকবে না, সেটা তো শুধুমাত্র নির্দিষ্ট বাড়িতে। আলিবাবা 40 চোরের মতো তো দাগ দিয়ে আসবেন না যে এই বাড়িতে ডাকাতি হবে, এই বাড়িতে কারেন্ট থাকবে, এই বাড়িতে গ্যাস থাকবে। সেই মুহূর্ত কিন্তু নাই। মানে যদি বিএনপির এই মুহূর্ত থাকতো যে তাদের যে সমর্থক, ধরে নিলাম তাদের সমর্থক 18 কোটি মানুষের মধ্যে মনে করেন অর্ধেকই তাদের, 9 কোটি তাদের, তো 9 কোটি লোকেরই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস দিয়ে, সার দিয়ে দেখাক না দেখি,
সেই মুহূর্তে কিন্তু তাদের নাই। তাহলে 9 কোটি তো তাদের না, তাহলে তাদের লোক গরম নিশ্চয়ই বগুড়া লোকেরও করবে, গরম নিশ্চয়ই সাতক্ষীরার জামাতের আমিরের সাইদের পোলার আসনের লোকেরও করবে। গরম তার কারোর জন্য আলাদা বয়ে আনবে না, মানে আলাদা বাতাস আনবে না। তো ব্যাপারটা কিন্তু আসলে শুধুমাত্র গরমের না, মানে আপনি একটা জিনিস দেখেন, একটার সাথে আরেকটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড, আপনি রিলেটেড। আপনি দেখেন কয়েকদিন পরে তো আমার মনে হয় পরিস্থিতিটা এমন হবে যে হসপিটালে আপনার ইলেকট্রিসিটি থাকবে না, মানে যেগুলো নাই। এবার দেখেন, আপনার যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে আপনার বিকল্প ব্যবস্থা কি হয়? জেনারেটর চালানোর জন্য সেই তেল একমাত্র এখন আপনি ভারতের উপরে নির্ভর করতেছেন, আবার বলতেছেন আপনি ভারতে যাবে যে তারেক রহমান, সেখানে আপনি তার লেজ ধরে টানতেছেন। মানে আসলে মানে আমার না এই সমস্ত জিনিস যখন ভাবি ফরিদ ভাই, আপনি বিশ্বাস করেন না, আমার মাথা মানে কেমন যেন গোলায় যায়। দেখেন আমি আপনাকে একটা কথা বলি ফরিদ ভাই, আমি একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, মানে এটা আপনি জানেন, সবচেয়ে ভালো জানেন যে আমি ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়েছি, যে আমি এখন আওয়ামী লীগ মানে বিপদে আছে, আমি এখন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছি। আবার আওয়ামী লীগ যেদিন ক্ষমতা যাবে সেদিন আমি ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে আবার আওয়ামী লীগ যাদেরকে নির্যাতন করবে হয়তো তাদের পক্ষে আমি আবার কণ্ঠ রেজ করব। আপনার বিষয় আলাদা। এবার আমি সবসময় নির্যাতিত মানুষের পক্ষে। এবার আমি যদি বলি অনেস্টলি ফ্রম মাই হার্ট, ফরিদ ভাই আমি চাই না এই সরকারটা এখনই পড়ে যাক। কেন চাই না জানেন? কারণ একটা নির্বাচন উঠাইতে যেই পরিমাণ অর্থ খরচ হয়, যেই পরিমাণ টাকা খরচ হয়, যেই পরিমাণ জনবল খরচ হয়, এটা যদি আমার এই দেশকে আবার 3 মাসের মধ্যে আয়োজন করতে হয়, ভাই এই দেশ একেবারে পঙ্গু হয়ে যাবে। কারণ যেই দেশের ক্ষতি এই জুলাই সন্ত্রাসীরা করেছে, যে ভয়াবহ ক্ষতিটা করেছে, মানে হাজার হাজার কারখানা বন্ধ করে দিয়েছে, সেগুলো আর চালু তো হয় নাই। আবার নতুন করে সরকার গ্যাস বিদ্যুতের দোহাই দিয়ে নতুন নতুন করে কোম্পানি বন্ধ করতেছে। এই সরকারটা যদি আসলে ফল করে এখন, সেই ক্ষতিটার কিন্তু ভাগে মানে ক্ষতিটা কিন্তু আপনিও সেই ক্ষতির মুখোমুখি হবেন, আমিও সেই ক্ষতির মুখোমুখি হবেন। কিন্তু আসলে এখন আসলে যেই ঘটনা ঘটতেছে সামনে কি হবে আসলে, আমার একটু ভাই আপনি আমার একটু সান্ত্বনা দেন তো ভাই। সান্ত্বনা নাই একটু ফরিদ ভাই, আমি আপনার কাছ থেকে একটু সান্ত্বনা চাই, আমি একটু আপনার কাছ থেকে ভরসা। তাহলে আচ্ছা ঠিক আছে, পজিটিভই বলি। প্রথমত হলো যে এটা একটা রেভলিউশন ঘটবে, এখানে জনগণ বিপ্লব ঘটবে। জনগণ, আমি বলেছিলাম যে এইবার কিন্তু আগে আমরা শুনতাম যে নেতারা বিপ্লব ঘোষণা করে, এবার জনগণ বিপ্লব ঘোষণা করবে, নেতারা পিছনে থেকে সেই নেতৃত্বকে কন্ট্রোল করবে, সেই আন্দোলনকে কন্ট্রোল করবে বলে আমি মনে করি। আগে কিন্তু নেতারা আগে থাকতো, নেতারাই সব করতো, জনগণ পিছিয়ে থাকতো। এবার কিন্তু উল্টা হবে। এখন আশাবাদের কথা যেহেতু বলেন, আমিও সর্বশেষ আশাবাদী দলের লোক, তবে একটু সময় লাগবে। ওই যে বললেন শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার, ডিজাস্টারকে কিভাবে ম্যানেজ করা যায় সেটাও তিনি জানেন। তো এখন এই মুহূর্তে আমি ওই দিন একটা চ্যানেলে গিয়ে বলেছিলাম যে এখন প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ এতিম। ভাই আমার গালাগালি রে ভাই, বামপন্থী সিংকু মামেরা কি গালাগালি। তো এটা তো এখন প্রমাণিত হয়ে গেছে যে তারেক রহমান এই ডক্টরেট সুদখোর ইউনূস নোবেল লরিয়েট, সে দেশ রক্ষা করতে পারে নাই। শুধু দেশ না, দেশের কোনো সেক্টর রক্ষা করতে পারে নাই। আসলো আমাদের তারেক ভাইয়া, হি হ্যাজ এ প্ল্যান। আইসা কি বললো, তারপর তিনি কার্ড ভাইয়া হয়ে গেলেন, তারেক ভাইয়া থেকে কার্ড ভাইয়া হয়ে গেলেন। কিন্তু কার্ড ভাইয়া হওয়ার পরে দেখলাম কার্ড ঠিকই থাকলো, কিন্তু কার্ডের ভিতরে কিছুই নাই। কার্ডের ভিতরে আর কিছুই নাই, শুধু কার্ডই থাকে। তো এইরকম কার্ড বানালে তো হবে না। তো এখন যে অবস্থা ঘটতেছে, একটা চেঞ্জ আসবে। আপনি বললেন না নির্বাচন, আমার মনে হয় 2027 এই সরকার আর টিকতে পারবে না। এই 6 মাসে জনগণ এদের মানে এরা বুঝতেই পারবে না এদের কিভাবে না হবে। ভাই চুলাতে গ্যাস থাকবে না। আপনি তো বলেন হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আপনি রাস্তায় চলতে পারবেন না, আপনি তো যাইতে হবে তো রুগীর, আপনি জ্বালানি থাকবে না। আর এই যে সুদূর বুদুর করতেছে, জামু কি জামু না, জামাই আসো আসো আম্মা খামু না, তো এরকম জামাই তারেক রহমান তো ভারত যাবে না। যদি না যায় তাহলে কি হবে? নিশ্চিত থাকেন আগামী মাসের যে ডিজেলের মানে এই যে 82 লক্ষ লিটার শেষ হওয়ার পরে আর 82 ফোঁটা দিবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ভারত কিন্তু বোধাইয়ের মতো অভিনয় করে, সে কিন্তু বোধাই না। ভারত কিন্তু অভিনয় করে বোধাই, যেমন আমরা অনেক লোকের সাথে অভিনয় করি না বোধাই হিসেবে, আমাদের বোধাই মনে করে, আমরা অভিনয় করি। আমরা সে মজা নেয় ফরিদের টিটুরে
অমকেরে তমকেরে তাহারে ওয়ারে বোধাই বানাইলাম, কিন্তু তারা যে তারে মজা নিতেছে এটা তো বুঝতেছে না। এটা তো বুঝবো পরে, সময় হলে বুঝবে। সময় তখন দেখবেন তার মানে তখন কিছু সময় গেলে সাধন হবে না। তো তারেক রহমানের সময় গেলে সাধন হবে না। আপনি দেখবেন যেই দিন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ বাংলাদেশকে, অনেকে বলছে ভারত যুদ্ধ করবে, আমি না করবে না, এই যে এরা বলে না, আমি অনেক গবেষণা করছি ভারতকে নিয়ে। যেমন আমার আগে একটা ধারণা ছিল, ইভেন আমাদের আকরাম ভাই আছে না, আমাদের আকরাম ভাই তো আপনি চিনেন, আকরাম ভাই কিন্তু আওয়ামী লীগ করে না, তার অতীত রাজনীতি জাসদের। কিন্তু তারপর আমাকে একদিন কি বলেছিলেন জানেন, আজকে নামটা বললাম, দুই একবার বলছি, আর আগে প্রথমে নাম ছাড়া বলতাম। উনি বলতেন, ফরিদ দেখ, এই বাংলাদেশের খাদ্য এই ভারত যে অগ্রাসন চালাবে এটা আমরা ডিজার্ভ করি। আমি তখন ভয় পেয়ে গেছিলাম। এটা বাংলাদেশে, এটা হলো 19 সালে, 20 সালের ঘটনা, 20 সালে এটা আলাপ হয়েছিল তার অফিসে বসে। আপনি তো জানেনি যে তার তার ওই যে আপনার কাটাবনে তার অফিসে। তো আমরা ওই যে গণজাগরণ মঞ্চের অনুষ্ঠান শেষ করে চলে গেছি, তখন এগুলো আলাপ হয়েছে এবং কয়েকদিন একক, এটা এক, কারণ এটা তো সবার সামনে, যখন আপনি 10 জনের সামনে আলাপ করবেন তখন তো সবাই সব কথা বলেন, একক আলোচনা হয়েছিল এটা। অথচ তিনি কিন্তু এটা চান না, কিন্তু বলেছেন যে আমাদের যে খাদ্য এটা আমরা ডিজার্ভ করি। তো ভারত যখন দেখবে যে বাংলাদেশ, মানে আমি দেখলাম যে তাহলে কি আসলেই, তখন আমি চিন্তিত। কমপক্ষে 1 বছর ভারতের চরিত্র, ভারতের ইতিহাস নিয়ে গবেষণা করেছে, ভারত কি বাংলাদেশকে আসলে আক্রমণ করবে? এমনকি এই যে 2 বছরে এমন হইলো যে না আক্রমণ করবে, আমার কাছে তা মনে হয় না। কেন জানেন? কোন অপশন আছে তো? আমার কাছে হ্যাঁ, এখানে আপনার কাছে অপশন আছে যে ফরিদের আমি পাথর দিয়ে কেন ঢিল দেবো? আরে ভাই, ওরা তো আমি ফু দিলেই পড়ে যাবে, তাহলে পাথর মারবেন কেন আপনি? অপচয় কেন করবেন? যেমন ফুড চেইন, ভারত জাস্ট বাংলাদেশের সাথে শিল্পের কাঁচামাল আর ফুড চেইনটা কেটে দিবে, বাংলাদেশ এমনি কলাপস হয়ে যাবে। এর জন্য তার যুদ্ধ তো রিস্কি। আপনি যদি আমাকে প্রকাশ্যে পেটান, আমার প্রতি মানুষের আমি সিম্পেথি। এখানে আপনাকে আরেকটা কথা বলি ফরিদ ভাই, আপনি যখন এই পণ্যের কথা বললেন, আমরা তো জানি যে আপনি আমি চোখের উপরে যেটা দেখি কাঁচামরিচ, পেঁয়াজ, এই ডিজেল, এছাড়াও কি আপনি জানেন যে কত শত শত ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এবং এমন এমন পণ্য আপনি ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে আসে যা 1 সপ্তাহ যদি বন্ধ থাকে পুরো বাংলাদেশ কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে, এটা আপনি জানেন না? হ্যাঁ, শুধু তার একটা উদাহরণ দেই আপনাকে, একটা উদাহরণ দেই। ভারত যদি কালকে শুধু মুখে বলবে, এটা আমি আগে বলেছি, এমন না যে এখন বলতেছি, এটা 1 বছর আগে থেকে, 1.5 বছর আগে থেকে বলে আসতেছি। ভারত শুধু বলবে, যেমন এটা কি মাস, অগাস্ট মাস, সে শুধু বলবে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 1 তারিখ থেকে বাংলাদেশের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা সম্পর্ক খতম। আপনি কি জানেন তার আগে এই দেশে দুর্ভিক্ষ লেগে যাবে? শুধু এই কথাটা মুখ দিয়ে বলবে, করতে হবে না, শুধু ঘোষণা দিবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, ভারত কালকে সরকারিভাবে ঘোষণা করবে আগামী নভেম্বর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশের সাথে সকল রাজনৈতিক সম্পর্ক বন্ধ, বর্ডার সিল, ব্যবসায়িক সম্পর্ক শেষ। এই নভেম্বর আসার আগে বাংলাদেশের মানুষ যে চুতিয়া, যারা নাকি রমজানের মধ্যে 60 টাকার ছোলা 120 টাকা বেচে, 50 টাকার তরমুজ 400 টাকা বেচে, এটা তো আপনি আমি সবাই জানি। সারা পৃথিবীতে খাদ্যের দাম কমে রমজানে, শুধু বাংলাদেশ আর পাকিস্তানে বাড়ে। ভারতও বাড়ে না, ভারতও কমে, ওইখানে বাড়ে। তো এই বাংলাদেশ কি করবে? যেই দেশে কিনা করোনার সময় কি কাজ করেছে আপনি দেখে, যেই দেশে ওই যে মাইলস্টোন কলেজে যে আহত হইলো, আপনি জানেন যে সেখানে পানির দাম করে ফেলেছিল 200 টাকা বোতল। হ্যাঁ, দেখেছি আমরা, এটা আমরা গণমাধ্যমে দেখেছি। দেখেছেন? তাহলে সেই দেশ নিজেরাই মারা যাবে, ভারতকে মারতে হবে না। জাস্ট আমি বললাম, আমি ভারতকে মাগনা এই কথাটা বলে দিলাম, কোনো যুদ্ধ দরকার নাই, ফাইট বিমান দরকার নাই, অস্ত্রের দরকার নাই, কোনো আলোচনার দরকার নাই, এমনকি কূটনৈতিক আলোচনা, শুধু বলবে যে 3 মাস পর, মানে ডেটটা দিবে 3 মাস বা 4 মাস, দেখবেন এই 3-4 মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে 1 কোটি লোক মারা যাবে অটোমেটিক্যালি। এবং এটা আই এম নট জোকিং, এটা ভারত শেষ করবে। সত্যি এটা হবে, মানে এটা আমি আশা করি এটা কোনোদিন না ঘটুক। এটা আমি চাই না, এটা না হোক, এটা আমি আমার দেশে, আমার দেশের একটা পাখি মারা যাক, এটা আমি চাইবো না, আর তো মানুষ। কিন্তু আমাদের যেভাবে এই ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসীরা, তারেক রহমান, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীরেরা যেভাবে আমাদের ধাক্কাচ্ছে, আমরা তো ওইদিকে যাচ্ছি। তো ভারতের তো একটা, শুনেন, একটা মানুষের তো লিমিটেশন আছে না? আর ভাই, মরা মানুষেরও বেশি খোঁচাখুচি করলে ওটা নাকি এরকম করে সোজা হয়ে যায়, মানে একটু ধাক্কা দিয়ে আপনার উপর পড়তে চায়। তো ভারত তো মরা দেশ না, ভারত তো পৃথিবীর 3 নম্বর অর্থনীতি,
তাই না? ভারতের সামরিক শক্তি অনেক কূটনীতি অনেক শক্তিশালী, যে 4 নাম্বার, পৃথিবীতে সামরিক শক্তিতে 4 নাম্বার। তাইলে তাহলে এখন মনে করেন যে এই ভারতকে আপনি ভারতের তো একটা ধৈর্যের তো একটা সীমা আছে, তারা তো বসে থাকবে না। কিন্তু আমরা আসলে কি করতেছি জানেন, সুখে তো ওই যে বাংলা খাঁটি প্রবাদ, সুখে থাকতে ভূতে কিলায়। একবার ভূতে কিলাইছে দেখে 2024 5ই আগস্টে জুলাই সন্ত্রাস ঘটেছে, এখন আরো বেশি কিলাইতেছে, খামজাইতেছে যাতে দেশে দুর্ভিক্ষ আসে। না, এটা আমি এই ব্যাপারে আমার একটি নিজস্ব মতামত আছে। গতকালকে আমাদের এই লাইভ জগতে নতুন একজনের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মধু খা। একদিন আপনার সাথে তাকে বসিয়ে দেবো, তার নাম মধু খা, আপনাকে খুব পছন্দ করেন উনি। তাই নাকি? ইন্টারেস্টিং। তো মধু খা, তো যেটি ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশের আজন্ম শত্রু যেই একটি দেশ, সেই দেশটির নাম পাকিস্তান। এ ব্যাপারে কোনো সন্দেহ কারণ এই যে ঘটনাটি ঘটাচ্ছে, বাংলাদেশকে এইভাবে ওইভাবে নানাভাবে খোঁচাইয়া এখান থেকে এইভাবে অ্যাটাক করব, ঘাস খাইয়া অস্ত্র বানাবো, ভারতের সাথে যুদ্ধ করে, এগুলো ওই যে আজন্ম শত্রু পাকিস্তান তার ইন্ধনে হচ্ছে। এবং ধরেন কথার কথা, সবকিছু বাদ দেন, ধরেন ত্রিপুরায় বা ধরেন আসামের একটা মানে একটা ব্রিগেড কমান্ডার হঠাৎ করে মনে করেন রাগ করে দিল বাংলাদেশের উপরে একটা মাইরা, বাংলাদেশের একটু ক্ষতি হইল, আপনি শিওর থাকেন এটা যদি কোনো সেন্ট্রাল কমান্ডের সেন্ট্রাল আদেশ ছাড়া যদি এটা কোনো আর্মি অফিসার করে, ওর 12টা বাজাই দেবে ইন্ডিয়া। তা তো বটেই, ওর 12টা বাজাই দিব, জীবনের 12টা বাজাই দিব, রাইট। কিন্তু ঘটনা হচ্ছে ওই যে একটু ক্ষতি হইল, ওই যে একটা ঢিল মারলো ভারত, তাতে যে বাংলাদেশ, এতেই পাকিস্তানের লাভ। এটাই পাকিস্তানের ওই যে আমি লিখেছি এটা, যে বাংলাদেশে আমাদের জামালপুরে একটা কথা আছে, সারা বাংলাদেশে আছে, সেটা হলো যে বাঘ মারতে শত্রুকে পাঠানো লাগে, যদি বাঘ মরে তাহলে বেজায় লাভ, আর শত্রু মরলে দুইটাই লাভ। পাকিস্তান ওই ব্যবসাটা করে, যদি ভারত ভাঙতে পারে, ভারতের লক্ষণ করতে পারে, তাহলে বেজায় লাভ, বাঘ মারলো। আর যদি বাঘে, আর যদি পাড়ারে বাগলে খায় ফেলায়, তাও লাভ, কারণ সে তো আমাদের দেশ চায় নাই। কারণ পাকিস্তানের বুক চিরে একটি দেশ হয়েছে লাল সবুজের পতাকা, তার নাম বাংলাদেশ। সেই দেশটাকে নিয়ে খোদ পাকিস্তানের সংসদে গর্ব করে বলে, হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো। এই যে জুতার বাড়ি, এটা তো বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি এরা সহ্য করতে পারে নাই, তাই বাংলাদেশকে পেছন থেকে টেনে ধরে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটা করতেছে। কিন্তু এটা মনে হয় জনগণ এখন বুঝে গেছে, কারণ অর্থনীতি শেখ হাসিনা রেখে গেছিল কি, আর এখন আছে কি। বিদ্যুৎ শেখ হাসিনা রেখে গেছে, শেখ হাসিনা বলেছিলেন 2 বছরের গ্যাস আমি মজুদ রেখেছি, 2 বছরের খাবার মজুদ শেষ, ঠিকই দেখেন 2 বছর পরে ক্রাইসিস শুরু হয়েছে। অদ্ভুত ব্যাপার, এটা আমি মাথায় ছিল না, এটা 2 বছর। আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে শেখ হাসিনার কথা তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন জামাত আর বিএনপি আমাদেরকে শেখ হাসিনার কথা বিশ্বাস করতে বাধ্য করছে। একেবারে ফাইন, রাইট ইউ আর। যে আমরা যতটুকু দেখেন, আমার এই 2 বছর শেখ হাসিনা বলতো, এ দেখেন কি সুন্দর মিল, 2 বছর হয়ে গেছে খাদ্যের ক্রাইসিস, 2 বছর হয়ে গেছে গ্যাস ক্রাইসিস, 2 বছর হয়ে গেছে বিদ্যুৎ ক্রাইসিস, 2 বছর হয়ে গেছে জ্বালানি ক্রাইসিস, এবং এটা সমাধানযোগ্য নয়। হ্যাঁ আছে, যেমন আমি 3-4 মাস আগে এক জায়গায় বলেছি যে এখনো সময় আছে দেশটাকে বাঁচানোর, তারেক রহমান 5 বছর থাকতে পারবে একটা বুদ্ধি করলে। সেটা হলো শেখ হাসিনাকে তিনি বলবেন যে তিনি হচ্ছেন আমার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। প্রত্যেক দিন 1 ঘন্টা করে ফোন করবি শেখ হাসিনার, ফোন করে 1 ঘন্টা মিটিং, যে খালাম্মা আমি এখন এই বিদ্যুৎ ক্রাইসিস বুদ্ধি দেন, আন্টি বিপদে আছি, আমার দেশ বাঁচান, আমারে 5টা বছর থাকতে দেন না, দেশটা বাঁচান। আমি দেশের প্রধানমন্ত্রী 5টা বছর থাকবো। মানে আসলে যেটা আপনি যেটা ফাইনাল কথা বলেছেন, এটা সুন্দর বলেছেন। আমি একটু গুছায় বলি যে শেখ তারেক রহমানের এখন কি উচিত হবে, যায়া পাও ধইরা একটা বিশেষ বিমান পাঠাইয়া শেখ হাসিনাকে ওখানে আইনা সুন্দর করে একটা, মানে সে যে উপদেষ্টা বানিয়ে একটা উপদেষ্টার দরকার নাই, সুন্দর করে তার যে একজন তারেক রহমান যেইভাবে জীবনযাপন করে ওইভাবে একটা জীবনযাপনের ব্যবস্থা করে দিয়ে, যে আন্টি ভুল হয়ে গেছে, আমি তো ছেলের বয়সী, আমি তো জয়ের আমার 5টা বছর থাকতে দেন, আমার 5টা বছর থাকতে দেন, কিন্তু প্রত্যেকদিন 1 ঘন্টা করে আপনি আমার একটা উপদেশ দেন, এছাড়া দেশ চালাইতে পারবে না, প্রশ্নই আসে না। এইটা একমাত্র সমাধান বলে আমার কাছে মনে হয়। এছাড়া আর একটা সমাধান হলো জনগণের এখন উষ্টাই আবার লন্ডনে বাড়াবো, যদি কপাল ভালো থাকে, যদি কপাল ভালো থাকে এবার লন্ডন যেতে পারবে, তাছাড়া তো পারবে না। কারণ পাকিস্তান যাবে কোন দিক দিয়ে?